পূর্ব থমকে দাঁড়ায়, তবে পিছনে ফিরে তাকায় না। হঠাৎ পিছন থেকে মেহেরিশ আলতো আলিঙ্গনে কেঁপে ওঠে তার পুরুষালিত শরীর। বিদ্যুৎ চমকের মতো ছড়িয়ে পড়ে স্পর্শ অনুভব। মেয়েটার ওর পিঠে মাথা এলিয়ে দিয়েছে, গরম নিঃশ্বাস পড়ছে পূর্বের পিঠে বাঁদিকে। শরীরটা ঝিম ধরে আছে, শিরায় উপশিরায় যেন মুহূর্তেই জমে যায়। চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে পূর্ব। গভীর এক নিঃশ্বাস ফেলে এই মুহূর্তে নিজেকে আটকাতে হবে তাকে। সে চায় না এই মুহূর্তে নিজের নিয়ন্ত্রণ হারাতে। তার বউ ঠিক নেই, সম্পূর্ণরূপে নিজের নিয়ন্ত্রণে নেই, কিন্তু সে তো আছে। এমন কিছু করতে চায় না যার জন্য তার বউ পরবর্তীতে আফসোস করুক, অনুশোচনা করুক, তাকে ব্লেম দিক। নিজের কাছে থেকে মেহেরির ছোটাতে পিছনে ঘুরল পূর্ব। নরম কিন্তু কঠোর সুরে বলে উঠল, মেহের প্লিজ রুমে চলে যা। মেহেরিশ কাপা কণ্ঠে ফিসফিসিয়ে বলে, আপনার পিঠে গন্ধটা জানেন কেমন? নেশার মতো, একেবারে আপনার চোখের মতোই মাতাল করে দেয় স্মেলটা। পূর্ব চুপ করে দাঁড়িয়ে থাকে, বুকের গভীর থেকে উঠে আসা অজস্র অদম্য অনুভব। সে তো একজন পুরুষ, রক্ত মাংসের মানুষ, আর মেয়েটা তার স্ত্রী, তার বিবাহিত বউ। পূর্ব নিঃশ্বাস ফেলে, সে শ্বাস যেন শরীরের ভিতরে থেকে উঠে আসা কোনো না বলা বাসনার ঢেউ। এভাবে আর কতক্ষণ নিজেকে ঠিক রাখতে পারবে জানা নেই তার। তবে মেহেরিশের এহেন কথায় বুঝতে পারল এটা শুধু ড্রিঙ্কসের প্রভাব নয়, বরং ড্রিঙ্কসের সাথে হয়তো স্ত্রীজাতে কোনো কিছু মিশিয়ে খাওয়ানো হয়েছে তার বউকে। না হলে তার বউ নিজে বমি করার পরও স্বাভাবিক হয়নি কেন? এতটাই সংবেদনশীল হওয়াটা স্বাভাবিক নয়, এটা প্রভাব ছাড়া। ভাবতেই নিজের কাছ থেকে ছাড়াতে চাইল মেহেরিশকে। মেহেরিশ ছাড়ল না, হাত গুলিয়ে সোজা পূর্বের টি শার্টের ভিতরে ঢুকে শক্ত করে চেপে ধরে রাখল নিজের সাথে। পূর্ব হতবাক, কিংকর্তব্যবিমুখ, শরীরের প্রতিটি কোষ নিবদ্ধ আশঙ্কা যেন ঝড়ে তুলছে। শ্বাস আটকে আসছে। এভাবে আর কতক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবে জানা নেই তার। শ্বাস প্রশ্বাসে যেন আটকে আসতে চাইছে। মস্তিষ্ক জুড়ে নিষিদ্ধ বাসনারা কিলবিল করছে। এক প্রকার শুষ্ক গলায় বলে, তুই জানিস তুই ঠিক কী করছিস? মেহেরিশ মাথা নাড়ে। মেহেরিশ মাথা নাড়ে আদুরি কণ্ঠে বলে উঠল, আমার কেমন যেন লাগছে, প্লিজ যেন না। অস্বস্তি হচ্ছে, আবার ভালো লাগছে। পূর্বের গলা কাঁপে, শুষ্ক ঢোক গেলার সাথে সাথে অ্যাডামস অ্যাপেলটা কেঁপে ওঠে। নিজেকে কন্ট্রোলে রাখা যথাসাধ্য চেষ্টা চালায়, মনকে বোঝায়, মস্তিষ্ক বুঝতে নারাজ। আকস্মিক ঘুরে মেহেরিশকে হ্যাঁচকা টানে মিশিয়ে নেয় দরজার সাথে। নরম এলোমেলো চুলের মাঝে আঙ্গুল ছড়িয়ে দেয়। মেহেরিশ চোখ বুজে তার হাতে নিচে নড়ে ওঠে। হঠাৎ এক ঝটকায় পূর্ব আরও তাকে কাছে টেনে নেয়, চোখে চোখ রাখে। তুই যদি এখন আমাকে না থামাস, আমি যদি নিজেকে একবার ভুলে যাই, তাহলে তুই জানিস না আমি ঠিক কোথায় গিয়ে থামব। মেহেরিশের ঠোঁট কাঁপে, কান্না মাখা আদুরি গলায় ফিসফিস করে, আপনাকে চাই, করে নিন না। পূর্ব আর কিছু বলল না। মেহেরিশের চোখে গভীর আকুতি, কণ্ঠে নরম কাঁপুনি, আর শরীরে নিচু স্বরে বলে, আপনাকে চাই। এই একটা বাক্য যেন সব কিছু ছিন্ন ভিন্ন করে দেয় পূর্বের ভিতর। আকস্মিক ঝুঁকে পরে মেহেরিশের অধরহদর ডুবিয়ে দেয়। প্রথমে ধীর কোমলভাবে, কিন্তু তারপর একটা সময় যেন কোমলতার রূপ নেয় রুক্ষতায়, দহন হয়ে ওঠে তার স্পর্শে। চুমুর তীব্রতা, নিঃশ্বাসের ভারে, তাদের মাঝে লুকিয়ে থাকা আশঙ্কা আর জমে থাকা নীরব ভালোবাসা বিস্ফোরিত হয়। অধরে অধর মিলিয়ে এক টানে মেহেরিশের কোলে তুলে নেয় পূর্ব। দরজার দিকে এগিয়ে গিয়ে এক লাথিতে লক করে দেয় সেটা। এরপর বিছানায় শুয়ে দিয়ে নিজের আচ্ছোয়া হয়ে ঝুঁকে পড়ে মেহেরিশের উপরে। পরপর এক এক করে চুমুতে ভরিয়ে দেয় মেয়েটার কপাল, নাক, গলা, যেন প্রতিটি ছয় বলে আদায় করে নিচ্ছে নিজের অধিকার। অজানা স্পর্শে খোদাই করে রাখছে, তুই আমার, পুরোটাই আমার। তারপর নেমে আসে গলায়, সেখানে এক অদ্ভুত তাড়নায় চুমু খেতে খেতে এক হাত মেয়েসে পিঠ গলিয়ে আটকা জামা চেনের উপরে, এক হাতে চেনের আঙ্গুল গলিয়ে খুলতে খুলতে গলায় মুখ ডুবে নরম নিঃশ্বাসে ফিসফিসে বলে ওঠে, জান প্লিজ টেল মি টু স্টপ, পুশ মি, ও অ্যালাইস, আই মাইট লুজ কন্ট্রোল। মেহেরিশের দু চোখের পাতা কাঁপছে, বক্ষস্থল ওঠানামা করছে সবেগে। গলায় আধ ভাঙা স্বরে অস্ফুটভাবে আওড়ালো, প্লিজ
এই প্লিজ শব্দটা যেন অনুরোধ নয়, বরং আহ্বান। পূর্ব আর দেরি করে না, আর না কোনো অপেক্ষা করলো। এক টানে চেন খুলে মুখ ডুবায় গলায়, চুমু খেতে খেতে গলা জুড়ে ফিসফিস করে বলে, ইউ আর মাইন, অনলি মাইন। আজ থেকে তোর নিঃশ্বাসে প্রতিটা মুহূর্ত শুধু আমার হয়ে লেখা থাকবে, আমার হয়ে বাঁচতে হবে তোকে, শুধু আমার। এসির সর্বনিম্ন তাপমাত্রা সাদা কমফোর্টের গুটিসুটি মেরে আরামসে ঘুমিয়ে আছে মেহেরিশ। গভীর ঘুমে ডুবে থাকা শরীর আর মন দুটোই তখন আরামে নির্মগ্ন। হঠাৎই সেই গভীর নিদ্রায় ছেদ ঘটল মুখের ওপর কোনো কিছু ঠান্ডা স্পর্শে। তার ছন্ন চোখ দুটো কুঁচকে উঠল, পুনরায় ঘুমের ঢলে পড়ল শরীরটা। তবে শীতল স্পষ্টতা যেন থামা নাম নিচ্ছে না। কপাল থেকে ঘেমে সোজা গালের উপরে এঁঠে বসেছে সেটা। ঘুমের বেঘাত ঘটানো ঘুমের ঘরে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল মেহেরিশ। পিট পিট করে তাকালো শীতল স্পর্শের উৎসে। নিজ চোখের সামনে এমন অপ্রত্যাশিতভাবে ওডিকে দেখে যেন সদ্বুদ্ধি ফিরে পেল মস্তিষ্ক। তরাক করে জ্বলে উঠল অমনি। বড় বড় চোখে ওডিকে এক নজর পরখ করে নিয়ে মাথার নিচে থাকা বালিশটা দিয়ে দুজনের মধ্যকার একটা দেওয়াল সৃষ্টি করলো। এই বিড়ালটা তার রুমে কিভাবে এলো? সে কি রাতে দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল? হঠাৎ উঠে বসতেই মাথায় তীব্র ব্যথা চেপে ধরল, যেন কেউ ভিতর থেকে হাতুড়ি দিয়ে মস্তিষ্ক আঘাত করে যাচ্ছে। মাথাটা দুহাতে চেপে ধরল মেহেরিশ। চোখ বন্ধ করে নীরব হয়ে বসে রইল কিছুক্ষণ। শরীরটা যেন অবশ। ঠিক তখনই পরিচিত এক গন্ধ নাকে এসে লাগতেই চমকে উঠল সে। চোখ মেলে চারপাশে তাকাতে মুহূর্তে দৃষ্টি থমকে গেল তার। এটা তো তার রুম না, তাহলে এটা কোথায়? কার রুম এটা? শত চেষ্টা করেও কিছুতে কিছু মনে পড়ল না মেহেরিশের। যেন স্মৃতির দরজা ভিতর থেকে কেউ তালা দিয়ে রেখেছে শক্ত করে। হতাশ দুহাত দিয়ে মাথা মৃদু চাপ দিল পুনরায়। তাতেও কাজ হলো না, বরং মাথার যন্ত্রণাটা আরও বাড়ল বহুগুণে। মাথার উপর অতিরিক্ত চাপ, ভয়, অতিরিক্ত সংসার সব মিলে মস্তিষ্ক বিদ্রোহ ঘোষণা করেছে আজ। পাশে এখনও ঠায় বসে আছে ওটি। এক অদ্ভুত প্রশ্নবোধক চোখে তাকিয়ে আছে তার দিকে। যেন অনেক কিছু জানে, বুঝে ফেলেছে, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। মেহেরিশ একবার ঘাড় ঘুরে তাকালো ওডির দিকে। ওডিকে নিজের দিকে এভাবে জুহু চোখে তাকিয়ে থাকতে দেখে কিঞ্চিত বিব্রত বোধ হলো তার। ঠিক তখনই চোখে পড়ল বিছানার উপরে অগোছালোভাবে পড়ে থাকা গত রাতে তার পরনে সেই সাদা গাউন ফ্রকটি। সাথে সাথে চরম ধাক্কা খেলো হৃৎপিণ্ড। মুহূর্তেই শরীরের সমস্ত রক্ত হিম হয়ে এলো। বুকের ভিতরটা কেঁপে উঠল। নিঃশ্বাস আটকে এলো রক্তনালীতে। মাথা ভো ভো করছে আবার। তার ড্রেসটা নিচে পড়ে আছে কেন? তাহলে তার গায়ে কি? তড়িঘড়ি করে আবার নিজেকে দেখলো। এখনও শরীরটা মোড়া সাদা কমফোর্টে। হাত দুটো কাঁপছে থরথর করে। কাঁপা কাঁপা হাতে কমফোর্টটা সরিয়ে ভিতরে তাকাতে যেন আরেক দফা হতচকিয়ে উঠল। মেয়েটার নাজুক অন্তঃকরণ কেঁপে উঠল সর্বাঙ্গ। তার পরনে একটা কালো রঙা টি শার্ট, প্রচণ্ড শক্ট, বাকরুদ্ধ ও বিশ্বাস আর আতঙ্ক এক মিশ্রণ অনুভূতি চোখে মুখে জমাট বেঁধে থম মেরে বসে রইল কিয়ৎক্ষণ। তার ছোট্ট হৃদয়টা এই মুহূর্তে যেন খণ্ড বিখণ্ড হয়ে ছড়িয়ে পড়ল বুকের ভিতর। কি হয়েছে তার সাথে? শেষ রাতে ঠিক কি ঘটেছিল? আর সেই বা এই রুমে এলো কি করে? পুনরায় মনে করার জন্য চোখ দুটো বন্ধ করল মেহেরিশ। অতীতের পিছনে হাত বাড়ালো। বহু চেষ্টা এবার মনে পড়ল কিছুটা। যতটুকু মনে পড়ছে, সে সাব্বিরের সাথে দাঁড়িয়েছিল। এরপর একটা ওয়েটার এসে তাকে ড্রিঙ্কস অফার করলো। জোড়াজুড়িতে খেয়েছিল সে। মজা লাগার পর অনেক গ্লাস খেয়ে নিয়েছিল একসাথে। এরপর কি হয়েছিল? স্মৃতিগুলো যেন গলার ভিতরে আটকে থাকা কাটার মতো বিচ্ছে। না গিলেও ফেলতে পারছে, আর না বাইরে উপড়ে ফেলতে পারছে। মাথার ভেতরটা ধ্বংস স্তূপের ন্যায় অহরহ প্রশ্ন জমাট বাঁধা। পরক্ষণে রুমটা আসলে কার সেটা আয়ত্তে আসতে যেন ফির 440 ভোল্টের শক খেলো মেহেরিশ। এই রুমটা তো পূর্বে। তাহলে কি সে যা ভাবছে সেটাই? হাজারো মুভি, ড্রামা, ওয়েব সিরিজ দৃশ্যগুলো একে একে ভেসে উঠল মস্তিষ্ক। পার্টি পরে মধ্য অবস্থায়
নায়িকা অজ্ঞান হয়ে যাওয়া এবং সকালে হঠাৎ অন্য এক পুরুষের বিছানায় নিজেকে আবিষ্কার করা, তাহলে কি তার সঙ্গে তাই ঘটেছে? অদ্ভুত চিন্তা ভাবনায় নিজের অস্তিত্বকে নাড়িয়ে দিয়ে যাচ্ছে, শরীর যেন জমে আসছে। কিছু না যেন না বুঝে তীব্র অপরাধবোধ বুকে চেপে বসেছে। আতঙ্কে গলা শুকিয়ে কাট হৃৎপিণ্ডটা ছুটে চলছে অনিয়ম গতিতে। তৎক্ষণাৎ দৃষ্টি ছুটে গেল রুমের চারদিকে। লোকটা কি রুমে? না, চারপাশে তাকিয়ে কোথায় পূর্বকে দেখতে না পেয়ে কিঞ্চিত স্বস্তি ফিরে এলো যেন মনে। নিজেকে শক্ত করে নিয়ে এক সিদ্ধান্তে পৌঁছালো মেহেরিশ। এই রুমে আর এক মুহূর্তে নয়, এই দম বন্ধ করা চার দেওয়ালের মধ্যে আর একটুও থাকতে পারছে না সে। অস্বস্তি হাতে কমফোর্টটা সরিয়ে উঠে দাঁড়াতে গেলে দুর্বল শরীরে কেঁপে উঠল হাঁটু, পিঠ, কোমর, সবখানে তীব্র ব্যথায় জর্জরিত। শরীরটা টেনে হিসড়ে কোনো রকম তুলে উঠে দাঁড়ালো মেহেরিশ। ব্যথা মুখ কুচকে গেল, একরাশ শক্তি জড়ো করে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিল। ছায়ার মতো নিঃশব্দে নিচে পড়ে থাকা সাদা গাউন ফ্রকটা হাতে নিয়ে শেষবারের মতো চারপাশটা দেখে নীরব চোরের মতো দরজা খুলে বেরিয়ে এলো বাইরে। এতপর সোজা নিজের রুমে ঢুকে পিছনের দরজাটা ধূপ করে বন্ধ করে দিল। নিঃশব্দ রুমটা যেন তাকে লুকিয়ে রাখলো পৃথিবীর সকল প্রশ্ন থেকে। দরজার সাথে পিঠ ঠেকে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। হয়তো শাওয়ার নিলে ভালো লাগবে ভেবে পা বাড়ালো। ওয়াশরুমের দিকে পানির নিচে দাঁড়াতে আচমকা যেন পৃথিবীর সব ব্যথা শরীর জুড়ে ছড়িয়ে পড়ল তার। প্রতিটি পানির ফোঁটা গলার কাছে, বুকের ওপরে, ঘাড়ের কাছে লাগতে জ্বলে উঠল চামড়াটা। তৎক্ষণাৎ চোখে পড়ল বাথরুমে মিররটার ওপর গলার কাছে লালচে ছোপ ছোপ দাগ প্রতিবিলম্ব ভেসে উঠছে। আতঙ্কে বুধ হয়ে পিছিয়ে গেল কয়েক পা। শরীরটা এক লহমায় ঠান্ডা বরফ জমে গেছে যেন। পা হরকে যেতে যেতে হাঁটু গেড়ে বসে পড়ল ভেজা টাইলসের ওপরে। শাওয়ারের পানি পড়ছে গায়ে। মেহেরিশ চোখ বেয়ে ঝরে পড়ছে অশ্রুধারা। নিঃশব্দে নির্বাক যন্ত্রণার মতো এক অব্যক্ত কান্না জমে গেছে গলায়। অযাচিত ভয়ে আর কল্পনার সংশয় বুকটা টান টান করছে। কেন সব সময় তার সাথে এমন হয়? সব কিছু ঠিক থাকতে গিয়েও কেন শেষটা সব এলোমেলো হয়ে যায়? সে চায়নি এমন কিছু, সে কখনোই চায় না এমন কিছু, তবু কষ্টটা কেন তার পিছু ছাড়ে না? অনেকক্ষণ কাঁদার পর একটা সময় নিজেকে শক্ত করল মেহেরিশ। উঠে দাঁড়ালো বসা থেকে। আয়নার নিজেকে আরেকবার দেখলো কান্নারত মুখশ্রী, ভিজে মুখব্যয়, ভেজা চোখ দুটো শক্ত করে বন্ধ করলো পুনরায়। যে পর্যন্ত সে সত্যি না জানবে সে পর্যন্ত স্বস্তি পাবে না সে। কি হয়েছিল গতকাল রাতটা, সাথে উত্তর না জানা পর্যন্ত দমবে না সে। কিন্তু কার কাছ থেকে জানবে? পরপর মাথা আসলো আসফিয়ার নাম। হ্যাঁ, পার্টিতে তো ওরা একসাথেই, ওরা তাহলে অবশ্যই আসফিয়া জানবে কি হয়েছে তার সাথে। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত শাওয়ার থেকে বেরিয়ে এলো মেহেরিশ। তাওলা দিয়ে চুলটা মুছে নিয়ে বেরিয়ে এলো বাইরে। গায়ে জড়িয়ে নিল হলুদ সাদা কম্বিনেশনের থ্রি পিসের ওড়নাটা গলা চারপাশে শক্ত করে পেঁচে বেরিয়ে এলো রুমের বাইরে। পা ফেলে সোজা চলে গেল করিডোর ধরে আসফিয়ার রুমের সামনে। ঘড়িতে তখনও সকাল হয়নি ভালো করে। সূর্যটা কেবল মোলায়েম আলো ছড়াচ্ছে জানালায়। আসফিয়া রুমের সামনে দাঁড়িয়ে কিছু একটা ভেবে দরজা হালকা ঠেলে ভিতরে প্রবেশ করতে চোখ পড়ল মৃদু এসি ঠান্ডা কম্বলে নেছে কুণ্ডুলি পাকিয়ে ঘুমান্ত আসফিয়াকে। মেহেরিশ নিঃশব্দে এগিয়ে গিয়ে বসলো বিছানার পাশে। হাতটা বাড়িয়ে আলতো করে ঝাঁকালো আসফিয়ার কাঁধ। মৃদু কণ্ঠে বলে উঠল, আসফিয়া শুনছিস? ওঠ প্লিজ, একটু ওঠ। মেহেরিশ মৃদু ধাক্কা নড়েচড়ে উঠল আসফিয়া। ঘুম ঘুম চোখে চেয়ে বলল, মেহেরিশ এই সকালবেলা কি হয়েছে? ঠিক আছিস তো? মেহেরিশ কিছু বলল না, শুধু চোখে চাউনিতে বোঝালো কথা আছে, গুরুত্বপূর্ণ কথা। আসফিয়ার চোখে ঘুম উবে গেল। ঘুম চোখে কমফোর্টার সরিয়ে আরাম ভঙ্গিতে বসলো বিছানায়। মেহেরিশকে কিছুক্ষণ নির্নিমেষে দেখল সে। এতবার নরম কণ্ঠে বলল, কি হয়েছে মেহু? ঠিক আছিস? শরীর খারাপ লাগছে? মেহেরিশ এক মুহূর্তে চুপ করে থাকলো। তারপর চোখ বন্ধ করে মনে মনে নিজেকে শক্ত করে হঠাৎ করে প্রশ্নটা ছুড়ে দিল, গতকাল রাতে আমার সাথে কি হয়েছে জানিস তুই? মেহেরিশ মুখে আকস্মিক এহেন প্রশ্ন
প্রশ্নটা এক মুহূর্তের জন্য বিস্ময় ফুটে উঠল আশফিয়ার চোখে মুখে। তবুও নিজেকে স্বাভাবিক করে শান্ত স্নিগ্ধ কণ্ঠে বলল, তোর কিছু মনে নেই নাকি? মেহেরি সেবার সোজাসুজি তাকালো আশফিয়ার চোখে, চোখ জোড়া প্রশ্নে ভরা, অসহায়তাপূর্ণ। পরপর উত্তর করল, মনে রাখার মতো কিছু কি ঘটেছে? আশফিয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সিরিয়াসলি তোর কিছু মনে নেই? মেহেরিশ মাথা নাড়ালো ধীরে ধীরে। না, তুই গতকাল রাতে যা করেছিস। আচ্ছা বলতো, তোকে ওসব কে খেতে বলেছিল? তুই জানিস না ওগুলো যে অ্যালকোহল, নেশা হয়? আমি খেতে চাইনি আশফিয়া। একটা ওয়েটার এসে আমাকে বলল ওগুলো নাকি জাস্ট নর্মাল ড্রিঙ্কস। জোড়াজুড়িতে একটু খেয়েছিলাম, একটু। মেহেরিশ দৃষ্টি নামিয়ে নিল। আসলে অনেকটাই খেয়েছিলাম, এরপর কিছু মনে নেই। আচ্ছা বাড়িকে নিয়ে এলো আমাকে। আসবে এবার ঠোঁট এক রহস্য হাসি টেনে বলল, কে আবার? আমার ভাই, আপনার স্বামী আপনাকে নিয়ে বাইকে করে বাড়িতে নিয়ে এসেছে। আপনি যে অঘটন ঘটিয়েছেন গতকাল রাতে, ভাগ্যিস আব্বু আম্মু বাড়িতে আসেনি বলে। মেহেরিশ বিস্ময় পাথর হয়ে বসে রইল। চোখে মুখে ধরা পড়ল ঘোর লাগা অবস্থায়। শুষ্ক গলায় ঢোক গিলতে গিলতে আশফিয়ার দিকে প্রশ্ন ছুড়ে দিল, তারপর কি হয়েছিল জানিস? আশফিয়া এবার গভীর দৃষ্টিতে মেহেরিশের দিকে তাকালো। কিছুক্ষণ চুপ থেকে আকস্মিক নীরবতা ভেঙে বলল, তোকে তো কিডন্যাপ করে নিয়ে যেতে চেয়েছিল লিসা আপু। আমরা যে ভয় পেয়ে গিয়েছিলাম মেহু। সত্যি বলতে কি, এক মুহূর্তের জন্য ভাবছিলাম হয়তো তোকে আর ফিরে পাবো না। কি বলিস তুই? কিডন্যাপ? আশফিয়া মাথা ঝাঁকালো। হ্যাঁ, ওই লোকজন তোকে বাইরে থেকে টেনে নিয়ে যাচ্ছিল, তাদের গাড়ি পর্যন্ত উঠিয়ে নিয়েছিল তোকে। তুই তো সেদে সেদে গাড়িতে উঠে বসেছিলি একবার আমার গাড়ির পিছনে। ভাগ্যিস ভাই তখন চলে আসে। আমি ভাইকে এমনভাবে রাখতে দেখিনি কখনো যে মার মেরেছে ওদেরকে, একদম সিনেমার নায়কদের মতো। পরপর আবার গলা একটু করে গর্ব করে বিস্ময় মিশিয়ে বলল, জানিস আমি আমার ভাইকে কখনো কাউকে নিয়ে এতটা দুর্বল হতে দেখিনি। আমার তো বিশ্বাসই হচ্ছে না ভাই এতটা বদলে যেতে পারে। প্রথমে ভেবেছিলাম তোকে বাড়িতে এনে চড় থাপ্পড় দিবে, আগে বকাঝকা করে ঝড় তুলবে, কিন্তু আমাদের ভুল প্রমাণ করে দিয়ে বাড়িতে এসে দেখি ভাই তোকে নিজ হাতে শরবত করে খাইয়েছে। তুই বুঝতে পারছিস তুই কতটা লাকি? মেহেরিশ স্তব্ধ হয়ে বসে আছে, গভীর মনোযোগ শূন্য। আশফিয়ার কথাগুলো হৃদয়ে গহীনে যেন হঠাৎ করে আসার আলো টিম করে জ্বলে উঠল। এক টুকরো প্রশান্তি হাওয়া এসে ছুঁয়ে দিল মেয়েটার লাজুক দুর্বল হৃদয়খানা। এরপর কি হয়েছিল? আশফিয়া হাই তুলতে তুলতে মুখে দুহাত রেখে কাঁধ জাগিয়ে, এরপর আর জানি না, শেষবার তোকে ভাইয়ার কোলে ঘামটি মেরে বসে থাকতে দেখেছিলাম নিচে। তারপর প্রাইভেসি খাতিরে শটকে পড়লাম রুমে। যতই হোক স্বামী স্ত্রীর প্রাইভেট মোমেন্টে কি করে বাগড়া দেই বল? এখন তুই বল এরপর কি হয়েছে? হঠাৎ আসবে এহেন প্রশ্নে চমকে উঠল মেহেরিশ। গলা শুকিয়ে এলো, শুকনো গলায় মিনমিনে স্বরে আওড়ালো, আমি কি করে জানবো? তুই তো বললি আমার হুঁশ ছিল না। তোর কিছু মনে নেই? একদম না। থাকলে কি তোর কাছে এসে জানতে চাইতাম? বলে উঠে দাঁড়ায় মেহেরিশ। বাকি কথাগুলো কোন মুখে বলবে আশফিয়াকে? লজ্জায় যুবথুবু মরে গেল সমস্ত শরীর। ভাবতে কেমন গা শিহরে উঠলে। কি হয়েছে তার সাথে গতকাল রাতে? তারপর ওই লোকের রুমে গেল কিভাবে? সে কি ইচ্ছে করে নিয়ে গেছে এলো নাকি অন্য কিছু? আর না পরনের পূর্বে টি শার্ট এলো কিভাবে? তার মানে কি সত্যি তাদের মধ্যে কিছু হয়েছে? না হলে গলার ঘাড়ে এসব কিসের দাগ? কিন্তু তাদের মধ্যে যদি সত্যি ওরকম গভীর কিছু হতো তাহলে তো তার বোঝার কথা, উপলব্ধি করার কথা। শরীর এতটা সুস্থ থাকতো না। সে অবুঝ নয়, কম বেশি ধারণা আছে এসব ব্যাপারে। আর ভাবতে পারছে না, তার ছোট মস্তিষ্ক আর ভার নিতে পারছে না। আর এই লোকটা বা কীভাবে পারলো তাকে এভাবে ফেলে রেখে চলে যেতে? মেহেরিশকে এভাবে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে আশফিয়া বলল, কিরে কোন জগতে হারিয়ে গেছিস? আচ্ছা উনি কোথায় রে জানিস? কার কথা বলছিস? ভাইয়া? হ্যাঁ, বাড়িতে নেই। দেখলাম না তো। কি বলিস? ভাইয়া চলে গেছে? কখন গেল? আজব। আসবে, আমি জানলে কি তোকে জিজ্ঞেস করি উনি এখন কোথায় থাকতে পারে জানিস? কি ব্যাপারে আমার ভাইকে হঠাৎ এত তলব করছিস? শেষমেশ ফেসে গেলি তো।
আমার হ্যান্ডসাম ভাইটার ওপরে। ইস কি ভাগ্য তোর দেখছিস। ধ্যাত বেশি কথা বলছিস না তো। জলদি বল ওনাকে এখন আমি কোথায় গেলে পাবো। আমার ওনার সাথে দেখা করা দরকার, খুব জরুরি। ভাইয়া এত সকালে যেহেতু চলে গেছে তার মানে হয়তো নিজ বাড়িতে গিয়েছে। আচ্ছা মেহেরি, সত্যি করে বলতো কিছু হয়েছে? আসবিয়ার কণ্ঠে উদ্বিগ্ন, চোখে নিখাত ভাবনা। মেহেরিস একটু থেমে গেল, ঠোঁট কামড়ে ধরল, যেন নিজের মনের কথা ঠিক রাখা বৃথা চেষ্টা। তেমন কিছু না, পরে বলবো তোকে। এখন প্লিজ আমাকে একটু নিয়ে যাবি ওনার বাড়িতে? আসবে চোখ কুচকে তাকালো। নিয়ে যেতে পারি, কিন্তু জানিস তো আম্মু যদি জানে ফেলে তাওকে এখানে নিয়ে গিয়েছি তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। আম্মু আব্বু যে কোনো সময় ফিরে আসতে পারে, গেলেই আমাদের আবার সময় মতো বাড়িতে ফিরে আসতে হবে। ওনাদের আসার আগে মেহেরিস মাথা নাড়ালো। সময় বেশি লাগবে না, আমি শুধু একটু দেখা কথা বলে চলে আসব। আসবিয়া একটু থমকে বলল, ভাইয়া ফোনেও তো বলতে পারিস। না রে, ফোন নয়, আমি ওনার সাথে সরাসরি কথা বলতে চাই সামনাসামনি। আসবিয়া এবার আর কিছু না বলে উঠে দাঁড়ালো। একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে তুই নিচে যা, আমি ফ্রেশ হয়ে নিচে আসছি। মিনিটের মধ্যে মেহেরিস মাথা ঝাঁকিয়ে নিচে নেমে এলো। মনের ভিতরে এক অস্থিরতা, অনির্বাচিত ঝড় বইছে। প্রতিটা প্রশ্নের এক একটা ছুরি বিঁধে যাচ্ছে মস্তিষ্ক। কি হয়েছিল আসলে? গতকাল রাতে গাড়ির জানালায় কাছে মুখ লাগিয়ে চুপচাপ বসে আছে মেহেরিস। আসবিয়ার পাশে বসে চোখে একটা চিন্তিত ভুরু ভাঁজ। অবশেষে গাড়ি থামলো এক ডুপ্লেক্স বাড়ির সামনে। গাড়ি থামতেই গাড়ি থেকে নেমে দাঁড়ালো আসবিয়া, তারপর নামলো মেহেরিস। আসবিয়া কলিং বেল বাজতে কিছুক্ষণের মধ্যে দরজা খুলো সাব্বির। ঘুম ঘুম চোখ, মুখ বিরক্ত। সাবনিয়া দরজার সামনে দাঁড়ালো। পরনে শুধু গ্রে রং একটা শর্ট। ভালো করে সামনে তাকাতে সামনে দুটো মেয়েকে দেখে যেন কয়েক মুহূর্তে থম মেরে গেল। এতবার আচমকা হুঁশ ফিরতে বিস্ময়ে চোখ গোল করে দ্রুত নিজের রুমের দিকে ছুটে গেল। সাব্বির পিছনে পড়ে রইল। মেহেরিস আসবিয়া খানিকটা অপ্রস্তুত হাসি। আসবিয়া ঠোঁট টিপে হেসে বলল, বেচারা সাব্বির ভাই একদমই রেডি ছিল না, আমরা আসবো ভাবিনি বোধহয়, বলে মেহেরিসকে নিয়ে ভিতরে ঢুকে গেল সে। এতবার নিচে থাকা হল রুমের সোফায় বসে মেহেরিসকে বলল, উপরে ডান দিকে দ্বিতীয় রুমটা ভাইয়ার, তুই যা, আর হ্যাঁ তাড়াতাড়ি কথা বলে নিচে চলে আসবি, বাড়ি ফিরে যেতে হবে, মনে আছে তো? মেহেরিস মাথা নাড়ালো, তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। প্রতি ধাপে যেন ভিতরটা অস্থিরতা গাঢ় হচ্ছে। অবশেষে কাঙ্ক্ষিত রূপটার সামনে দাঁড়ালো মেহেরিস। এক মুহূর্তে থম মেরে দাঁড়িয়ে অবশেষে দরজাটা কাঁপা কাঁপা হাতে ঠেলে দিতেই ধীরে ধীরে পাক হয়ে গেল ভিতরের অন্ধকার রুমটা। হালকা আলোয় সবে ভেসে উঠল বিছানার উপর এক অর্ধঘুমন্ত অভয়। পূর্ব উপর হয়ে শুয়ে আছে, পিঠের ওপর আলো এসে পড়েছে জানালার ভাগ গলে। মসৃণ ছায়া মোড়া নগ্ন পিঠ, চাদরের মতো হালকা কমফোর্ট, কেবল কোমর অবধি টেনে রাখা। একটা বাহু ঝুলে আছে বিছানা থেকে নিচে, আরেকটা মুড়ে আছে বালিশের কোলে। মেহেরিসের চোখ বড় বড় করে চেয়ে রইল সামনে। মুখের ভিতর শুকিয়ে গেল জিভ ঢাকা। হঠাৎ ঘাড় ঘুরিয়ে চোখ বন্ধ করলো, নিজেকে সামলাতে চেষ্টা করলো। মনের ভিতর প্রবল বেগে ঝড় বইছে। শরীর অনড়, এক পা পেছনে ফেলতে হোঁচট খেলো। ঘাড় ঘুরে আর একবার দেখলো সেই দৃশ্যটা, বুক ধপ করছে। কি বলবে সে? এতক্ষণ তো মনে মনে অনেক প্রশ্ন এঁকে রেখেছে, এসেই সোজা মুখের উপর পর্বত ছুড়ে দেবে প্রশ্নের জাল।